নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। এনডিএ জোট আবার ক্ষমতায় ফিরেছে এবং ইন্ডিয়া অ্যালায়েন্স বিরোধী আসনে বসছে। আজ কিছু পর্যালোচনা করব বিজেপির এই যে 400 পার বারবার বলছিল, প্রচার থেকে শুরু করে নানাভাবে নানা মাধ্যমে, ম্যাক্সিমাম এক্সিট পোলও সেটার কাছাকাছি বলেছে, কিন্তু তারপরে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিক দলগুলোর উপর নির্ভর করে সরকার গড়েছে। সেটা নিয়ে অবশ্যই বিজেপি অনেক প্রেসারে রয়েছে। গতবারের মতো একচেটিয়া আধিপত্য বিজেপির সরকারে নেই। তো এই অবস্থায় কেন হলো একটু আমরা আলোচনা করি। সবথেকে 3টে স্টেট সবথেকে বেশি বিজেপিকে হতাশ করেছে, তার জন্য বিজেপির নির্দিষ্ট প্ল্যানিংই দায়ী। প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সবথেকে ভালো জায়গায় রয়েছে এমপি সংখ্যার বিচারে, এবং কংগ্রেসও একসঙ্গে, যে অ্যালায়েন্স, ইন্ডিয়া অ্যালায়েন্স। বিজেপির এক্সপেক্টেড যে সিট তার থেকে অনেক কমে গেছে। সবথেকে সিম্বলিক হার যেটা হয়েছে সেটা হচ্ছে ফৈজাবাদের অযোধ্যা। সেখানে রাম মন্দির একটা বড় ইস্যু ছিল, তা সত্ত্বেও সেইখানে বিজেপির হেরে যাওয়া একটা বড়োভাবে একটা সিম্বলিক পরাজয় বিজেপির কাছে, সারা দেশের কাছে, সারা দেশের সামনে। এরপরে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বিজেপি অনেকভাবে চেষ্টা করেছে শরদ পাওয়ার এনসিপি ভেঙে দিয়ে অজিত পাওয়ার গোষ্ঠীকে নিয়ে এসছে সরকারে। অবশ্যই তার আগে একনাথ সিন্দেকে, উদ্ধব ঠাকরে শিবসেনা থেকে ভেঙে সরকার গঠন হয়েছে বিজেপির সঙ্গে জোট করে। কিন্তু এই ভোট মহারাষ্ট্রের জনতা প্রমাণ করে দিল যে বিজেপির এই যে নীতি তারা মানেন না, যার ফলে তারা অজিত পাওয়ারের যে এনসিপি একটা সিট পেয়েছে। উল্লেখযোগ্যভাবে উদ্ধব ঠাকরে শিবসেনা তাদের সিম্বল, যারা তীর ধনুক, সেটা নিয়ে লড়াই করতে পারেনি। তা সত্ত্বেও তারা রেজাল্ট এত ভালো করেছে, এবং অবশ্যই শরদ পাওয়ারের এনসিপি। তৃতীয় নম্বরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে বহুভাবেই বিজেপি চেষ্টা করে গেছে মমতা সরকারের নানা দুর্নীতিকে সামনে আনার চেষ্টা করেছে, কিন্তু সাংগঠনিক স্তর থেকে যে লড়াই করার যে মানসিকতা, লড়াই করার যে পদ্ধতি, সেটা মেনটেন করেনি, যার ফলে আজকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে এর দায় নিতে হবে। কারণ 12টা সিট পেয়েছে, যেটা এক্সপেক্ট ছিল, এবং এক্সিট পোলও ম্যাক্সিমাম জায়গায় বলছিল যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 25 থেকে 26টার বেশি সিট পাবে। তো সেই জায়গায় 12টা, অথচ 2019-এ 18টা যে সিট জিতে আনানোর যে কাণ্ডারি, সেই দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, সেই সময় সেই দিলীপ ঘোষের যে একক কৃতিত্বে যে 18টা সিট পাওয়া, সেই দিলীপ ঘোষকে পর্যন্ত তার মেদিনীপুর সিট থেকে চলে যেতে হয়েছিল দুর্গাপুর আসানসোল সিটে, এবং স্বাভাবিকভাবেই সেইখানে উনি জিততে পারেননি। অথচ মেদিনীপুর সিটে 27,171 ভোটে জুন মালিয়া জিতে যায়। অথচ দিলীপ ঘোষ থাকলে দিলীপ ঘোষ জিততেন, এটা নিঃসন্দেহভাবে বলা যায়। এই যে প্ল্যানিং, এখানে অবশ্যই শুভেন্দু অধিকারীর দিকে আঙুল উঠছে, কারণ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, তার জেলা থেকে অন্য জেলায় তাকে যেতে হয়নি, যদিও সে তৃণমূল এমপি ছিল, আনঅফিসিয়ালি বিজেপিতে এসেছিল, কিন্তু অফিসিয়ালি নয়। কিন্তু তাকে পর্যন্ত তার সিটে লড়তে দেওয়া হয়েছে। অথচ দিলীপ ঘোষকে সে মেদিনীপুর থেকে চলে যেতে হলো
দুর্গাপুর আসানসোল সিটে। এইভাবে অনেক ব্যাপক সংগঠনে গরমিল হয়েছে, কোনো একাত্মবোধ ছিল না, একতা ছিল না, যার ফলে তার রেজাল্ট আজকে এই 12টা সিট। সবথেকে বেশি হতাশ যারা মমতার এই দুর্নীতির বিরোধিতা করে যারা সাধারণ কর্মী সমর্থক মাঠে নেমেছিলেন, তারা এত সংঘর্ষ করেছেন, তারা খুব হতাশ এবং তাদের উপর আক্রমণ নেমে আসছে। সেই সময় কিন্তু বিজেপির কিছু নেতা শুধুমাত্র বিবৃতি দিচ্ছে, তাদের সঙ্গে কিন্তু মাঠে ময়দানে, তাদের কাছে, তাদের বাড়িতে, তাদের গ্রামে কিন্তু তাদের সঙ্গে গিয়ে লড়ছেন না। তো বিজেপি দ্রুত তাদের জনসমর্থন ওয়েস্টবেঙ্গলে খোয়ানোর পথে নষ্ট হয়ে যাচ্ছে এবং তার দায় অবভিয়াসলি যাদের নেতৃত্বে এই রেজাল্ট এবং এই ধরনের সিচুয়েশান তৈরি হয়েছে, এই পরিস্থিতি, সেই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মহিন্দ্রকে নিতে হবে। এবং অবশ্যই সবথেকে বেশি দায়িত্ব যার ছিল সেই অমিত শাহ। অফিসিয়ালি তো জেপি নাড্ডা সভাপতি ছিলেন, কিন্তু ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি সবাই জানতেন যে অমিত শাহ ঠিক করেন। তো অমিত শাহ এই সিদ্ধান্তে এই যে বিপর্যয়, তার দায় অমিত শাহকেও নিতে হবে। এবং অর্জুন সিংকেও যে নেওয়া হয়েছিল, বিজেপির থেকে জেতা এমপি, সে তৃণমূলে চলে যায়। বিজেপির এগেনস্টে অনেক কথা বলা, অনেক মুভমেন্টে অংশ নেওয়া, তারপরে তাকে আবার বিজেপির ক্যান্ডিডেট করা, তো মানুষ ভালোভাবে নেয়নি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বিজেপির জন্য ঠিক অনুকূল নয় এবং তার জন্য তাদের প্ল্যানিং দায়ী। কংগ্রেসের একইভাবে অধীর চৌধুরী অবিশ্বাস্যভাবে হেরে যান, যারা সিপিএমের সময় হারেননি, এককভাবে লড়াই করে জিতেছেন। তৃণমূলের আগের টার্মগুলোতেও উনি বহরমপুর থেকে এককভাবে লড়াই করে জিতেছেন। কিন্তু এইবার দেখা গেল যে মমতার এগেনস্টে যে দুটো প্রধান দল বিজেপি এবং কংগ্রেসের মাত্র একটা সিট পেয়েছে। তাতে দিল্লির কংগ্রেস নেতৃত্বের খুব একটা কিছু যাবে আসবে বলে মনে হয় না, কারণ তারা মনে করছে যে ইন্ডি জোটে মমতা 29টা সিট নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু সামনের দিনে হয়তো অন্য কিছু দেখা যেতে পারে, কারণ অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে যেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন, হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে যেতে পারেন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী থাকাকালীন। কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এগেনস্টে বিপুল পরিমাণ অভিযোগ থাকা সত্ত্বেও তাদের এগেনস্টে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে অনেকে সেটিংয়ের তত্ত্ব অনেক আগে থেকে চালু ছিল। হয়তো তার জন্য বিজেপির এই বিপর্যয়। অবশ্যই এতে দায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং জেপি নাড্ডা ও অমিত শাহকে দায় নিতে হবে, কারণ সাধারণ মানুষ আজকে আক্রমণের মুখে। বিজেপি সমর্থক যারা তৃণমূল বিরোধী রাজনীতি করে, কংগ্রেস সাধারণ কর্মী সমর্থক, তারা আজকে আক্রমণের মুখে। তারা ভীষণভাবেই আতঙ্কে রয়েছে, গ্রামের পর গ্রামে তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের পাশে সেন্ট্রাল গভর্নমেন্টের ভীষণভাবে জরুরি ভিত্তিতে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাহলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। একটা গণতান্ত্রিক দেশে যে যেখানে পারবে, যে যেখানে সম্ভব, যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেবে। কিন্তু শুধুমাত্র আমি বিরোধী বলে আমার উপর সন্ত্রাস নেমে আসবে এবং সেখানে দায় থাকে যে সরকারি সংস্থাগুলোর, সরকারি ব্যবস্থা তার পাশে দাঁড়ানোর। এবং অবশ্যই নির্বাচন কমিশনের, শুধুমাত্র নির্বাচন কমিশন ভোটের সময় দায়িত্ব নিয়ে কাজ করলেন, আপনারা ভোট দিন, এবং যখন ভোট দেওয়ার পর তার উপর আক্রমণ নেমে আসছে তখনও নির্বাচন কমিশনকে দায়িত্ব থেকে যায়। তো এ বিষয়ে সংবিধান বিশারদ যারা আছেন তারা বলবেন, যারা বিরোধী শক্তি আছে, যারা বিরোধী ভোট দিয়েছেন, তারা যেন শান্তিপূর্ণভাবে তারা জীবনযাপন করতে পারেন, তাদের উপর যেন আক্রমণ না নেমে আসে। আমরা আশা করব গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক দেশে, গণতন্ত্রে সবার সমান অধিকার আছে, সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। আজকের মতো আমি শেষ করছি। আপনারা পাশে থাকুন, আবার সামনের দিনে আমি আসবো, সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে বিশ্লেষণ করব। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। জয় ভারত।